লাইক 2 কোটি টাকা কিন্তু ইট সাউন্ডস নট অ্যাকচুয়ালি বেশি না। সো এখন রাফলি আমি যেরকম আছে মানে আর্নিং, সো রাফলি সাধারণত ক্লোজ টু 1 crore। So profit margin কত? 95%. Show me another business that does it. It runs on autopilot. I don't need to do anything. It just automatically does everything. So welcome to our very first podcast, Nasim bhai. Basically podcast na. We were planning to make this a course, but let's give it for free. Okay, yeah, I'm very honored to be here as well. Thank you for inviting me. Welcome. So guys, basically talking about Nasim bhai. Nasim bhai is a dropout, but he is quite successful in his professional life. Nasim bhai is currently working in a remote job at a US firm, I believe. Yeah. And he also has his own entrepreneurial ventures working on Micro SaaS based on AI. So Nasim bhai, would you like to say something about a bit about your educational background and how you got into this US firm? Okay, yeah, thank you. So basically, I graduated from like high school, technically like HSC. So I passed HSC in 2019. তো এরপরে আমি যখন সবাই ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নিতেছিল, আমি অ্যাকচুয়ালি প্রিপারেশন নিতেছিলাম জবের জন্য। তো এরপর মানে সবাই যখন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছিল, তখন আমি অ্যাকচুয়ালি বিভিন্ন জবে ইন্টারভিউ দিচ্ছিলাম। সো দ্যাট ওয়েন আমি ঢাকার একটা কোম্পানিতে 2020 সালে জানুয়ারিতে জয়েন করি। সো অ্যাট দ্যাট টাইম আমি ঢাকা ইউনিভার্সিটিতেও অ্যাকসেপ্টেড হয়েছিলাম, বাট পরবর্তীতে লাস্ট স্টেজে আমি অ্যাকচুয়ালি পুল আউট করি, আমি আর পরবর্তীতে ভর্তি হইনি। তো এরপর ঢাকার ওই কোম্পানিতে প্রায় 6 মাসের মতো কাজ করছি। এরপর কানাডার একটা স্টার্ট আপে একটা সফটওয়্যার কোম্পানিতে ওই 6 মাস পর আমি জয়েন করি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। দেন ওইখানে প্রায় 2.5 year ছিলাম। তো ওইখানে 1 বছর চাকরি করার সময় আমি আবার আমার নিজের কোম্পানিও স্টার্ট করি, কানেক্ট স্টুডিও। তো ওইখান থেকে আমি বিভিন্ন টাইপের প্রোডাক্ট রিলিজ করতেছি লাস্ট 2 years ধরে। তো সোফার লাইক বিভিন্ন স্যাস, মাইক্রো স্যাস এবং বিভিন্ন প্রোডাক্ট আমরা এক্সপেরিমেন্ট করতেছিলাম এবং রিলিজ করতেছিলাম। ইনিশিয়ালি আমরা স্টার্ট করছিলাম হলো ক্লায়েন্টের কাজ দিয়ে। আমরা অন্যান্য স্টার্ট আপদের লাইক তাদের ফার্স্ট ভার্সন MVP বিল্ড করে দিতাম, বাট দেন আমাদের 6 month 8 month পর আমরা মোটামুটি আমাদের নিজেদের প্রোডাক্টের ফিচার ফোকাস করছি। বিসাইডস দ্যাট কারেন্টলি আমি একটা US স্টার্ট আপে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি, মেইনলি ডেটা ইঞ্জিনিয়ারিং প্লাস হলো ডেভঅপস এই টাইপের কাজ। আর আমার কোম্পানি থেকে এখন ফুল আমরা AI পাওয়ার্ড স্যাস এবং মাইক্রো স্যাস প্রোডাক্টে ফোকাস করতেছি। রিসেন্টলি আমাদের একটা প্রজেক্ট স্ক্রেবল টু আর্ট, যেটা হাতে আঁকা কোনো ছবিকে বিউটিফুল আর্টে কনভার্ট করে দিতে পারে, সেটা লঞ্চ করেছি। ওইটা আমাদের ফার্স্ট প্রজেক্ট দ্যাট অ্যাকচুয়ালি মেড এনি রেভিনিউ। এখন বর্তমানে আমরা নিউ একটা AI পাওয়ার্ড প্রজেক্টে কাজ করতেছি, হুইচ ইজ কল্ড হেই লুনা। ইটস অ্যান AI অ্যাসিস্ট্যান্ট ফর ডেইলি নিডস। তো ওইটাতে আমাদের এখন কোর ফোকাস। এরকম এগুলো ছাড়াও আমাদের টুকটাক আরও কিছু লাইক সাইড প্রজেক্ট হিসেবে আমাদের এখন চলতেছে এক্সপেরিমেন্ট হিসেবে। সো উই আর লাইক কাইন্ড R&D টাইপ অফ কোম্পানি। We experiment with different technologies and then build product around it and try to market it. So this is about me, a little bit about me. Thanks for giving me opportunity. Interesting. Okay, so Nasim bhai, you were talking about preparing for a job interview while everyone was preparing for the university admission, right? Mm-hmm. Yeah. So what did it take for you to land your first paying job, or let's say first paying clients? Okay. Yeah, আমি অ্যাকচুয়ালি জাস্ট গিভ ইউ এ ক্ল্যারিটি, লাইক আমি কখনো ফ্রিল্যান্সিংয়ে কাজ করিনি, আমি মেইনলি ফার্স্ট জব দিয়ে স্টার্ট করছি। তো আমি ফার্স্ট হলো আমার মানে সরি টু ইন্টারাপ্ট ইউ, তাহলে কি আমরা এটাও বলতে পারি যে মার্কেট প্লেসের বাইরে, মার্কেট প্লেস অ্যাজ ইন ফাইবার, আপওয়ার্ক, এগুলোর বাইরেও কাজ পাওয়াটা সম্ভব? ইয়েস, অফকোর্স। লাইক আমি এ পর্যন্ত কখনোই মার্কেট প্লেসে কাজ করিনি। আমার ক্যারিয়ারের প্রথম থেকেই আমি জাস্ট কোম্পানির সাথে ডিরেক্টলি এমপ্লয়ি অথবা কন্ট্রাক্টর হিসেবে কাজ করেছি। সো আমার ফার্স্ট লাইক প্রোগ্রামিং ফিল্ডে আমি মানে ফার্স্টই স্টার্ট করি হলো ক্লাস 9-এ থাকতে, আই থিঙ্ক তখন 2015। তো তখন আমাদের এই যে এইচএসসির একটা বই নিয়ে HTML ফার্স্ট স্টার্ট করি। তো ওইখান থেকে আমি ফার্স্ট হলো এটার সাথে পরিচিত হওয়া। বাই দ্য ওয়ে, আই নো HTML ইজ নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো ডোন্ট লাইক স্টার্ট ফাইট ইন কমেন্ট সেকশন। ওকে, সো এরপর মানে এইচএসসি
এসএসসি আমার শেষ করার পর তখন আমি ফার্স্ট হলো আমার কম্পিউটার পাই। এর আগে আমি এইচটিএমএল যে প্র্যাকটিস করছি আমার একটা নোকিয়া ফোনে, অ্যাকচুয়ালি টেকনিক্যালি নট মাই ফ্রেন্ডের, আমার ফ্রেন্ড অ্যাকচুয়ালি থেকে আমি নিয়েছিলাম একটা পুরাতন ফোন। থ্যাঙ্কস সাকিব। ওকে, তো এইচএসসিতে আমি মোটামুটি এই সি প্রোগ্রামিংয়ে ফার্স্ট হলো প্র্যাকটিস করা শুরু করি। টুকটাক হলো আমার কলেজ থেকে আমি হলো আমাদের যে প্রোগ্রামিং কম্পিটিশনের একটা টিম ছিল, আমি ওইখানকার লিড ছিলাম। ওকে, সো বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট করতাম। তো তখন থেকে মোটামুটি একটা ইন্ট্রোডাকশন আসছে আমার ভালো, প্রোগ্রামিং ফান্ডামেন্টালসে গ্রাস্প। বাট অ্যাট দ্যাট টাইম আমি ডিসাইড করি যে অ্যাকচুয়ালি এইচএসসির পর আমি আর মানে ট্রেডিশনাল এডুকেশন এটা আর কন্টিনিউ করবো না। সো আমার অ্যাকচুয়ালি আগে থেকে প্ল্যান ছিল আমি অন্টারপ্রিনার হব, আর প্লাস আই লাইক টু অ্যাকচুয়ালি বিল্ড থিংস। তো এই জন্য আমি দেখছি যে সবচেয়ে আমার বেস্ট পাথ হবে হলো আমি ফার্স্ট, যেহেতু আমার তো ফান্ড নাই, আই নিড অ্যাকচুয়ালি ইফ আই ওয়ান্ট টু স্টার্ট মাই কোম্পানি দেন আই নিড সাম ফান্ডিং। সো অ্যাট ফার্স্ট আই নিড অ্যাকচুয়ালি গেট সাম এক্সপিরিয়েন্স প্লাস সাম মানি। সেই জন্য আমার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি সবচেয়ে বেস্ট হয়ে হবে আমার হলো কোনো একটা জব নেওয়া। সো এই জন্য আমি এইচএসসির পর এক্সামের পর দিন থেকেই আমি ফার্স্ট মানে জবের জন্য ফুল প্রিপারেশন নেওয়া শুরু করি। কারণ এর আগে আমি মেইনলি সি প্রোগ্রামিং এটা করতাম, আপনারা সবাই জানেন এটা জাস্ট হলো মানে প্রবলেম সলভিং এর জন্য প্লাস লো লেভেল প্রোগ্রামিং এর জন্য। নর্মাল ট্রেডিশনাল জব যে বাংলাদেশে যেগুলো অ্যাভেলেবল কিংবা ইন্টারন্যাশনালি ওগুলো কিন্তু তেমন নাই। সো এই জন্য আমার শেখা দরকার ছিল হলো জাভাস্ক্রিপ্ট প্লাস কোনো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, HTML, CSS এগুলা টেকনোলজি। সো দ্যাটস হোয়াট আই ডিড আফটার ফিনিশিং মাই এইচএসসি এক্সাম। তো অ্যাট দ্যাট টাইম আমার ফ্রেন্ডরা সবাই প্রিপারেশন নিচ্ছিল হলো অ্যাডমিশনের, আর আমি তখন হলো ফুল জবের প্রিপারেশন নিচ্ছিলাম। সো ওই এখন আমার পরীক্ষা শেষ হয়েছিল প্রায় জুন জুলাইয়ের দিকে এইচএসসি এক্সাম। দেন আমার হাতে 6 মাস ছিল, প্রায় ওই 6 মাস আমি প্র্যাকটিস করছি। দেন ডিসেম্বরের দিকে আমি ফুল ফার্স্ট জবের জন্য অ্যাপ্লিকেশন করা শুরু করি। আমার মোটামুটি পোর্টফোলিও বিল্ড করি প্লাস কোডিং ভালোই প্র্যাকটিস করা হয়েছে। দেন আমি অ্যাপ্লাই করা শুরু করি। তারপরে কিছুদিনের মধ্যে আমি ফার্স্ট টুকটাক বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেই। কিছুদিনটা কয়দিন? আমার ফার্স্ট অ্যাকচুয়ালি একটা মানে ইয়েস পাইছিলাম হলো 2 দিনের ভিতরেই। ওইটা একটা কানাডিয়ান কোম্পানি ছিল, বাট কয়েকদিন কাজ করার পর আমি দেখছি মানে আমাকে কোনো মেন্টরিং করা হচ্ছিল না। মানে পরে সেজন্য দেখলাম যে না, আই নিড অ্যাকচুয়ালি get into some company that I can actually work with senior engineers that they can actually teach me and I can actually learn from them. So isolated feel করতেছিলাম, দ্যাটস অ্যাকচুয়ালি ওইটা কন্টিনিউ করিনি। দেন ঢাকার একটা কোম্পানিতে, এটা একটা ফানি স্টোরি, আমি অ্যাকচুয়ালি অলমোস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছিলাম। আমি অ্যাকচুয়ালি ঢাকায় আসছিলাম মেইনলি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, ঢাকা ইউনিভার্সিটিতে আমার হলো কাগজপত্র জমা দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে আমি কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোনো প্রিপারেশন নিইনি, আই গট লাকি, ভেরি ভেরি লাকি। সেই জন্য ইভেন দো লাইক কোনো প্রিপারেশন ছাড়া, বাট আই স্টিল গট ইনটু ডিইউ। তো ওই তো ভর্তি হইতে আসছিলাম, ইভেন কাগজপত্র জমা দিছি, বাট পরের দিন আমি একটা কোম্পানির সাথে কথা বলতেছিলাম, মানে ইন্টারভিউ দিচ্ছিলাম অনলাইনে। বাট পরে বলছিলাম যে আচ্ছা আমি ঢাকায় আছি, আপনারা যদি ইন্টারভিউ নিতে চান আই ক্যান কাম ওভার অ্যান্ড ডু দি ইন্টারভিউ। পরে বলছে আচ্ছা ঠিক আছে পরের দিন আসো। সো আমি ঢাকা ইউনিভার্সিটির কাগজপত্র জমা দিয়ে পরে আমি ওইখানে গেছি, ওই কোম্পানির নাম গ্রাহক টেকনোলজিস। দেন ওইখানে ইন্টারভিউটা দেওয়ার পর অ্যাকচুয়ালি আই হ্যাড এ ভেরি গুড কনভারসেশনস উইথ দি ফাউন্ডার। তারপরে ইঞ্জিনিয়ারিংও যেগুলো কোয়েশ্চেন ছিল মোটামুটি কভার আপ করছি। তো দ্যাটস ওয়াই দে অ্যাকচুয়ালি লাইক মি। তো আমি বাসায় আসার আগেই, মানে ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার আগেই ওরা আমাকে কল করছে যে দে উইল হায়ার মি। তো দেন আমি অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে ভর্তি না হয়ে, ইভেন দো সবাই আসলে প্রচুর ম্যাড ছিল আমার উপর যে ওয়াই ইউ ডিডেন্ট অ্যাকচুয়ালি গেট ইনটু, অ্যাটলিস্ট ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট অ্যাডমিটেড, মেবি অত ক্লাসে নাও গেলা তারপরেও করতে পারতাম। বাট I didn't do that. I actually started working my job. Basically, you broke the stereotype. Yeah, it was hard, but I am kind of arrogant. বলতে পারেন। আর Not arrogant, like you are determined. Yeah, like whenever I think something is right, then I do it. I have one life, right? Yes, of course. So, Nasim bhai, you were lucky enough. Luck bolbo na, eta definitely luck is basically when hard work meets opportunity, right? Yeah, of course. So, apni audience derke, what do you want to say je when they prepare for any job interview? Let's say not any Canadian or US firm, let's say Bangladeshi firm ta niye ekটু perspective jodi apni dite parten je actually ki lage ba what they should keep in mind. Amar khetre from my point of view, I think communication skill to onek beshi important, right? Yeah, of course, I highly agree. কারণ আমি অ্যাকচুয়ালি বোথ পার্টি ছিলাম, আমি নিজে এমপ্লয়ি হিসেবে ইন্টারভিউ দিছি, আবার লাইক অনেকে ইন্টারভিউ নিয়েছি। সো আই হ্যাভ লাইক বোথ টাইপ অফ এক্সপিরিয়েন্স, বাট আই নো হোয়াট অ্যাকচুয়ালি অ্যাট্রাক্টস মোস্ট থিংস। আমি নর্মালি দেখি যে কোনো ক্যান্ডিডেটের সাথে যদি আমার কমিউনিকেশনটা ভালো, অ্যাকচুয়ালি টেকনিক্যালি সাউন্ড পিপল অনেক আছে যে যারা কাজ পারে, বাট
দে ক্যান নট অ্যাকচুয়ালি প্রেজেন্ট দেম প্রপার, ওকে তখন কিন্তু তার প্রতি একটা নেগেটিভ বায়াস চলে আসে আমার। বাট কেউ যদি ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে, ইটস নট লাইক যে তাকে ইংলিশে কথা বলতে হবে কিংবা এরকম না, ইটস জাস্ট মানে কারোর সাথে কথা বললে বোঝা যায় হাউ দিস গাইজ, একটা গুড ভাইব কারো থেকে আসলে এটা আই থিঙ্ক নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারলে এটা খুবই একটা ইম্প্যাক্টফুল হয়। আমাদের বেশিরভাগ হায়ারিংয়ে দেখা যায় যে আমরা ক্যান্ডিডেট পাই যে 3-4 জন 5 জন প্রায় সেম টু সেম লেভেলে টেকনিক্যালি, কারণ কারোর সাথে কাজ না করলে বোঝা যায় না যে ইফ দিস পারসন ইজ গনা বি গুড অর ব্যাড। বাট আমরা বেশিরভাগ ক্ষেত্রে হান্স যেটা আমাদের আসে যে মেবি দিস গাই ইজ গুড, কমিউনিকেশনের দিক দিয়ে ভালো আছে, একে হায়ার করলে এরপর চান্স নেওয়া। সো এটা অ্যাকচুয়ালি খুবই ইম্প্যাক্ট হয়। সো আমার ওই যে ফার্স্ট জব যে আমি পাইছি ওইখানে এক্স্যাক্টলি এটা কাজ করছে, কারণ আমি একমাত্র ছিলাম। আমি পরবর্তীতে ভাইয়াদের সাথে কথা বলছি যে ওয়াই দে অ্যাকচুয়ালি হায়ার্ড মি। তো আমার সাথে অ্যাকচুয়ালি প্রায় 150 জনের মতো অ্যাপ্লাই করছিল, বাট আই ওয়াজ দি অনলি ওয়ান হু ডিডেন্ট হ্যাভ কম্পিউটার সায়েন্স ডিগ্রি। কারণ 2020 সালে কিন্তু কম্পিউটার সায়েন্স ডিগ্রি ছাড়া কিন্তু খুবই কম লোক, লাইক মেবি 0.1% লোকজনও কিন্তু মানে অ্যাপ্লাই করতো না। এখন হয়তো এই যে সেলফ টট ডেভেলপার কিন্তু খুবই মানে জেনারেল, মানে সবাই কমন হিসেবে ধরে নেয়, কিন্তু তখন কিন্তু তেমন ছিল না। বাট আমি অবশ্যই একটু ট্রিকারি করছিলাম যে আমার রেজুমিতে কোনো এডুকেশনই রাখিনি। আমি 1 পেজ একটা রেজুমি বানাইছিলাম, জাস্ট আমার প্রজেক্ট ছিল আর আমার স্কিলস ছিল, কোনো এডুকেশন নাই। সো সবাই হয়তো ভাবছে যে আমি অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্সে ডিগ্রি আছে। সো আমাকে ওইটা মানে ফার্স্ট মানে ইন্টারভিউ অ্যাকচুয়ালি হেল্প So you করছে। basically fooled out the company. Well, technically not fooling. I just hide the fact that I didn't have degree. পরবর্তীতে অবশ্য বলছি, তারা আজ করছে যে why did you start, আমি বলছি আমি এইচএসসি পাস। বাট তারা অবশ্য কথা বলে at least I actually got the shot to actually present myself. So basically, catchটা হচ্ছে how you represent yourself. Yeah. তো আমার যে ফাইনাল ডিসকাশন হয়েছিল আমাদের ওই কোম্পানি গ্রাউ টেকনোলজিস, ওই কোম্পানির যে মানে ম্যানেজিং ডিরেক্টর, ওই ভাইয়া হলো বাংলাদেশি এনআরবি, উনি ইউএসএ তে থাকেন। Okay. তো ওই কনভারসেশনটা আই থিঙ্ক ভেরি ফ্রুটফুল হয়েছিল। মানে আরও কয়েকজন সিনিয়র লোকজন ছিল তাদের সাথে, ওইটা অ্যাকচুয়ালি তাদেরকে ইমপ্রেস করছি। ইটস নট অ্যাবাউট মাই টেকনিক্যাল ক্যাপাবিলিটি। অ্যাকচুয়ালি আমি তখন যা জানতাম, এখনকার মানে যারা ইভেন জুনিয়র ইন্টার্নশিপের রোলের জন্য অ্যাপ্লাই করে তারা অনেক বেশি জানে, অনেক বেশি টেকনোলজি। বাট দে অ্যাকচুয়ালি গট দি লাইক গুড ভাইব আই থিঙ্ক ফ্রম মাই সাইড, অ্যান্ড দ্যাটস ওয়াই দে অ্যাকচুয়ালি টুক এ চান্স। So you stated the fact that 150 applicants applied Yeah. for the position you applied for, right? Yes. তো আপনাকে 150 থেকে separate করছে basically your communication and basically how you pitched yourself Yeah. to the HR or let's say the employer. Yep. Exactly. Mm-hmm. Gotcha. So nice, interesting journey. Like আমাদের দেশের মানুষের সবচেয়ে ল্যাকিং যে জায়গায় থাকে, লাইক আই হ্যাভ সিন ইট ইন কানাডা, সেটা হচ্ছে ওরা কমিউনিকেশন পারে না। Mm-hmm. ওদের বেসিক কমিউনিকেশন স্কিলটা নাই, কার সাথে কিভাবে কথা বলতে হবে। লেটস সে কোনো একটা মানুষকে ফেসবুকে মেসেঞ্জারে টেক্সট করতেছে, Mm-hmm. লাইক লেটস সে আপনাকে আমি মেসেঞ্জারে টেক্সট করতেছি, লাইক ইউ আর ওয়ার্কিং ইন আ ইউএস ফার্ম, ইউ নো দিস এন্ড দ্যাট। আমি যদি আপনাকে হঠাৎ করে যদি টেক্সট দিই, বলি যে ভাইয়া এমন কোনো কাজ আছে যেটা আমি উইকলি $5 আর্ন করতে পারবো, আউট অফ নোওয়্যার, আই ডোন্ট নো ইউ, ইউ ডোন্ট নো মি, হাউ ডাজ দ্যাট সাউন্ড? ওয়েল, আমি হয়তো পোলাইটলি বলতে পারি ভাই আই ডোন্ট নো, বিকজ আমি যে টাইপের কাজ করি দ্যার ইজ নো শর্টকাট। এক্স্যাক্টলি। ও কিন্তু আপনার থেকে ভ্যালিউ নিতে পারতো ইফ কমিউনিকেশনটা যদি ক্লিয়ার থাকতো, ইফ হি ইন্ট্রোডিউসড হিমসেলফ, দেন বলতে পারতো যে আমি এরকম অপরচুনিটি খুঁজতেছি, ইফ ইউ উড গিভ সাম অ্যাডভাইস দেন ইট উড বি রিয়েলি গ্রেটফুল, রাইট? ইয়া, অফ কোর্স। সো আপনার এই জার্নি থেকে হোয়াট আই ফাউন্ড আউট ইজ কমিউনিকেশন and representing yourself is the most, I think, vital thing while preparing for any job. ইয়া, অফ কোর্স টেকনিক্যাল স্কিলস তো লাগবেই, এটা তো Definitely. ফার্স্ট প্রিরিকুইজিট। বাট এটার পরে মানে নিজেকে স্ট্যান্ড আউট করার জন্য এটা হলো, বিশেষ করে যারা হলো সেলফ টট জার্নি, তাদের তো একাডেমিক কোনো ক্রিডেনশিয়াল নাই। উই হ্যাভ টু অ্যাকচুয়ালি ওয়ার্ক এক্সট্রা মাইলস টু প্রুভ আওয়ারসেলফ। Exactly. তো এই জন্য আই থিঙ্ক এটা খুবই ইম্পর্টেন্ট। Nothing beats hard work. ওয়েল, হার্ড ওয়ার্ক অবভিয়াসলি এটা লাগবেই যে কোনো ইয়াতে সাকসেসফুল হওয়ার জন্য, বাট আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। হার্ড ওয়ার্ক অনেকেই করে, বাট সেম আউটকাম তো সবার আসে না। সো True. So Nasim bhai, আপনার তো like you have been working with a lot of people, a lot of senior engineers from US and Canada. Yeah. So currently in 2023, or let's say in the next 5 years, what are the 5 skill sets? আমি 5 বলবো না, let's say give me the top 5 আর কি, general কিছু skill set যেগুলো actually is gonna flourish and you know are gonna be very healthy in the long run. ওকে,
সো আমি অবশ্য যেহেতু টেকনিক্যাল পার্সন, আই উইল অ্যাকচুয়ালি গিভ টেকনিক্যাল টাইপ অফ এক্সাম্পলস। Definitely. সো ফার আমার যেটা মনে হয়েছে, ফার্স্ট অফ অল এখন তো সবাই দেখতেছে এআই লাইক ইজ মেকিং হিউজ বাস অ্যান্ড অ্যাকচুয়ালি মেকিং হিউজ ইম্প্যাক্ট অ্যাজ ওয়েল। সো আমি অ্যাকচুয়ালি আগে হয়তো যখন আমার ওয়ার্ক ফ্লো ছিল, কোনো কিছু না মানে নতুন কিছু হলে আই অ্যাকচুয়ালি সার্চ ইট গুগল। আমার মোস্ট অফ দি টাইম গেছে হলো গুগল। Yep. গুগল স্ট্যাক ওভারফ্লো, বাট চ্যাট জিপিটি, স্পেশালি GPT-4 আসার পর It's a মাই blessing. লাইক সার্চিং অন গুগল অ্যাকচুয়ালি গট ডাউন টু 99%। আমি এখন মানে কোনো কিছুই আর মানে গুগলে তেমন সার্চ করি না, স্পেশালি ওয়ার্ক রিলেটেড সব কিছু আমার মানে GPT-4 দিয়ে হয়ে যায়, আর ডকুমেন্টেশন টুকটাক। সো এইটা আই থিঙ্ক ওয়ান অফ দি টপ স্কিলস হবে, যে রাইটভাবে আমাদের এক্সিস্টিং যে টুলসগুলো আছে, আমি অবশ্যই স্কিলসের কথা বলতেছি, টেকনোলজি না, এটা টেকনোলজির ভিতরেও পড়ে। Prompt engineering এর ভিতর পড়ে হ্যাঁ, এটা। ইয়া এক্স্যাক্টলি, লাইক হাউ টু রাইট এ রাইট প্রম্পট সো দ্যাট অ্যাকচুয়ালি আই গিভস ইউ দি রাইট অ্যান্সার। Exactly. যেমন একটা prompt engineer এর salary কিন্তু is around $250,000 yearly. এটা কিন্তু শুরুই হয়েছে মাত্র 6 মান্থ আগে। Exactly. দিস ওয়াজ নট ইভেন লাইক একটা ভালো একটা হাই লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারও কিন্তু 200K এর বেশি পায় না realistically. But a prompt engineer is making way more than 250K. Okay, one thing to clarify here though, prompt engineering is not just writing prompt, মানে obviously technical person হইতে হবে, Definitely. বাট এটা হলো যে সাপোজ ধরুন আমি ইঞ্জিনিয়ার, লাইক আই বিল্ড সফটওয়্যার, তো আমার যদি এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং স্কিলসটা থাকে, তাহলে আই ক্যান অ্যাকচুয়ালি ডু লটস অফ থিংস। ফর এক্সাম্পল, এখন আমার যে কোনো টেকনোলজি হোক, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যুস, লাইক এনি টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, এনি টাইপ অফ টেকনোলজি, আই ক্যান ওয়ার্ক অন থিংস। আগে হয়তো ডকুমেন্টেশন পড়তে একটা টেকনোলজিতে একটু আপ টু দ্য স্পিড হয়তো আমার 7 days 15 days লাগতো, এখন 2 hours এর ভিতরে I am starting to contribute to that code base, even though I never actually used that language or technologies before. So এটাই, like I think এটা হবে one of the core skills, যে how to ask right questions to the AI. আর অবশ্যই মানে হট যদি টেকনিক্যাল মানে কোনো ফিল্ড মানে টেকনোলজি যদি বুঝতে চাই, তাহলে অবভিয়াসলি মানে এআই ইজ গোনা বি ওয়ান অফ দ্য বিগ। আর সবাই হয়তো মানে এমএল মডেল বিল্ড করবে না, বাট এআই এনাবল্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ML টা একটু ব্রেক ডাউন করতে পারবেন, বিকজ আ লট অফ পিপল ওয়াচিং যারা দেখতেছে সবাই কিন্তু ML টা নিয়ে কিন্তু তেমন একটা ধারণা তাদের নাই। Okay, so by the way, just to clarify, I'm not a ML engineer or like AI engineer. I consider myself AI enabled engineer. We all are AI enthusiasts basically, right? Okay, so basically like আমি যে টাইপের কাজ করি এখানে হলো এক্সিস্টিং মডেলস, যেরকম আমরা এখন মানে কোনো সার্ভার হোস্ট করার জন্য কিন্তু নিজে কিন্তু সার্ভার বানাই না, লাইক যে নিজে কম্পিউটার ক্লাস্টার বানাই না, আমরা এক্সিস্টিং ক্লাউড ইউজ করি, হয়তো গুগল ক্লাউড কিংবা অ্যাজিউর কিংবা লাইক AWS. Yes. So we use those things and deploy our software. But আগে কিন্তু সবাই নিজে নিজে সার্ভার র্যাক বানায় কিন্তু ডিপ্লয় করতো। এখন যেরকম মানে একটা নর্মাল হয়ে গেছে যে ক্লাউড ইউজ করা, তেমনি আমিও অ্যাকচুয়ালি বর্তমানে যেটা দেখতেছি, নোটিস করতেছি যে এই যে থার্ড পার্টি AI টুলস যেমন ওপেন এআই এর মতো কিন্তু মডেল বিল্ড করার ক্যাপাবিলিটি কিন্তু এই দুনিয়ার কিন্তু খুবই মানে লিমিটেড পিপলের আছে। সো আই ডোন্ট ওয়ান্ট টু মানে কম্পিট উইথ দ্যাট, অর আই ডোন্ট need to compete with You that. want to leverage that Yes, for you. like I want to just use their APIs or maybe like fine tune their models or open source model and then use that. Exactly. So basically like আমি ওই টাইপের কাজ করি, লাইক আমার যখন কোনো কিছু দরকার হয়, যেমন স্ক্রিবল টু আর্ট, ওইটাতে কিন্তু আমরা নিজস্ব কোনো মডেল ট্রেন করাইনি। এটা একটা এই যে স্টেবল ডিফিউশন বাই দ্য বাংলাদেশি ফাউন্ডার কিন্তু ওই কোম্পানির যে সিইও, তো ওনার কোম্পানি এই স্টেবল ডিফিউশন মডেলটা রিলিজ করছে ওপেন সোর্স হিসেবে, পরবর্তীতে সামন ওই মডেলটার উপরে ফাইন টিউনিং করছে এই হাতে আঁকা ছবির উপর, দেন ওইটা আমরা ইউজ করছি এই মডেলটা, ওপেন সোর্স মডেল। উই ডিডন্ট অ্যাকচুয়ালি বিল্ড দ্য মডেল, উই ডিডন্ট নিড, কারণ আমাদের মেইন ভ্যালু প্রপোজিশন কিন্তু আমরা যে ইউআই বিল্ড করতেছি, কারণ ওই মডেল কিন্তু ফ্রিলি অ্যাভেলেবল, এনিওয়ান ক্যান ইউজ ইট, বাট আমরা অন টপ অফ এক্সট্রা প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে প্লাস অ্যাডিশনাল ফিচার্স অ্যাড করে প্লাস কিছুটা ফাইন টিউনিং করে আমরা ওইটা প্রোডাক্ট হিসেবে রিলিজ করছি। বেসিক্যালি একটা ফাউন্ডেশন করা ছিল, ইউ জাস্ট added few features and UI টা একটু সুন্দর করে you launched a product. Yes, exactly. So আমাদের যেটা মেইন কোয়েশ্চেন ছিল ওটা দিয়ে থাকি, টপ 5 স্কিলস যেগুলা অ্যাকচুয়ালি নেক্সট 5 years at least. Okay, so top 5 skills আমি বলবো যারা ডেফিনেটলি ডেটা সায়েন্স ফিল্ডে আছে, they are gonna be very hot.
তারপরে আছে হলো ডেটা ইঞ্জিনিয়ারিং, এটা কাইন্ড অফ ডেটা সায়েন্সেরই একটা সাবসেট। এটা হলো যে ডেটা প্রিপারেশন করা, ডেটা পাইপলাইন বিল্ড করা। আমি অবশ্য এই যে এটাতেই বর্তমানে ইউএস কোম্পানিতে কাজ করতেছি, ডেটা ইঞ্জিনিয়ারিং। কারণ আমাদের এমএল মডেল বিল্ড করার জন্য হিউজ ডেটা লাগে, তো সেটার জন্য পাইপলাইন বিল্ড করতে হয়, ডেটাগুলো প্রিপেয়ার করতে হয়। সো যেখানে ডেটা সায়েন্সের চাহিদা আছে সেখানে ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা থাকবে। তারপরে আছে হলো এখন যেহেতু ধীরে ধীরে ওয়েব বেসড সফটওয়্যার একটু রিলেটিভলি ইজি হচ্ছে ব্রেক ইন করা, লাইক বিল্ড করা, বাট আমাদের কিন্তু ইমবেডেড সফটওয়্যারগুলোতে, ইমবেডেড যেগুলো সিস্টেম আছে সেগুলোতে একটু রিলেটিভলি কম লোকজন আছে স্কিল। আই থিঙ্ক ওইটারও ভালো একটা চাহিদা হবে। ওকে, সো এটা অবশ্য দেশি মার্কেটে তেমন নাই, বাট বাইরের দেশে হবে। ওটা অবশ্য কাইন্ড একটু রিমোটলি কাজ করে মেবি টাফ হবে, কারণ ইমবেডেড সিস্টেম আবার হ্যান্ডস অ্যান্ড হার্ডওয়্যারের সাথে লাগে। এটা আছে। দেন আমার মন করতেছে যে যারা হলো লো লেভেল সিস্টেম প্রোগ্রামিং করতে পারে, এই টাইপের লোকজন, যে ভেরি হার্ড কোর, লাইক মেবি লিনাক্সের কার্নেল নিয়ে খেলাধুলা করে, এই টাইপের, দে আর গোনা বি অ্যাকচুয়ালি ভেরি ইন ডিমান্ড। সো আউট অফ মাইন্ড, লাইক এখন মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আমার এগুলোই মোটামুটি মাথায় আসতেছে, টপ 5 হবে। গট ইট। আমাদের দেশের আমাদের কান্ট্রি কিন্তু অ্যাপার্ট ফ্রম আরএমজি সেক্টর, ফ্রিল্যান্সিং এর কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট ওয়ার্ল্ডে। বিলিয়নস অফ ডলার রেমিটেন্স আসতেছে জাস্ট থ্রু ফ্রিল্যান্সিং। আমি কিছু ব্লগার বা অ্যাফিলিয়েট মার্কেটারদেরকে চিনি, দূরে কোনো একটা গ্রামে ঢাকার বাইরে বসে দে আর মেকিং 5 to 10 lakh per month. Just that internet and that laptop and a mobile phone. এখন মানুষ এই ইন্টারনেট, ল্যাপটপ, মোবাইল ফোনটাকে এমন ভাবে গ্লোরিফাই করছে যে শুধু ইন্টারনেট আর ল্যাপটপ থাকলেই কিন্তু টাকা কামানো যায়। It's nothing like that. Yeah, exactly. No. যেমন আমি আমার একটা ছোট্ট স্টোরি শেয়ার করি। While I was in Canada, I was actually doing some service and আমি আমার মার্কেটিং অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট এজেন্সি আছে। সো উই ওয়ার ওয়ার্কিং অন আ SaaS, এবং SaaS এর আইডিয়াটা আসছে কিন্তু আমি সার্ভে করা থেকে, রাইট? it took me like roughly 48 hours to build that. You know how I built it. You just said it right now. So, but ওইটাকে সেল করতে it took me 3 months. 3 months. And ওই 3 months কিন্তু আমি অনেক কিছু শিখছি। I learned how to actually talk to any VC, how to sell a product, right? How to sell a product. Then 3 months পর গিয়ে I flipped it for $5,000. আমার কিন্তু এখানে 1 টাকাও খরচ হয় না কিন্তু, by the way, to build it. It was just my time. My time was basically the investment. And I made $5,000 out of that. Yeah, exactly. এখন actually টেক প্রোডাক্ট বিল্ড করা, like this has never been easier. Exactly. So আমরা actually এখন যে প্রোডাক্ট বিল্ড করতেছি, আমাদের প্রোডাক্ট বিল্ড করা কিন্তু মেইন চ্যালেঞ্জ না। We can build most of the things, like whatever we like keep our mind to, but main challenge হলো ডিস্ট্রিবিউশন। Exactly. আর like কাস্টমার খুঁজে পাওয়া, প্রোডাক্ট মার্কেট ফিট করা, দ্যাটস দি মেইন চ্যালেঞ্জ। সো আমরা অ্যাকচুয়ালি অনেক প্রোডাক্ট লঞ্চ করছি, বাট বেশিরভাগই ফেইল্ড। উই নিউ দ্যাট মোস্ট অফ দি উইল ফেল। সো মেইন রিজন কি, উই অ্যাকচুয়ালি বিল্ড প্রোডাক্টস, গ্রেট সফটওয়্যার, মানে সব দিক দিয়ে ভালো, কিন্তু উই কুডন্ট অ্যাকচুয়ালি রিচ টু রাইট পিপল অ্যান্ড উই কুডন্ট সেল ইট, সামথিং লাইক দ্যাট। So you learned how to reach the right people, right? Well, it's still learning, like Yeah, of course you will learn, but failure থেকে একটা lesson নিয়ে, yeah, of course, right? So now your journey is quite interesting and very inspiring for a lot of us. So currently Connect Studio নিয়ে what are you guys working on? Like আমাদের যারা audience, তারা কিন্তু mostly between the age of 18 to 25, let's say, and a lot of people are still confused ওরা কি পারসিউ করবে বা কি করবে। লাইক আমি অনেক সময় ডিএম পাই যে ভাই আই জাস্ট কমপ্লিট মাই এ লেভেলস, টাকা কামানোর কিছু আইডিয়া দেন, শর্টকাটে টাকা কামানোর কিছু আইডিয়া দেন, শর্টকাট। ওয়েল, একটা কথা বলতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু মেক গুড মানি দ্যার ইজ নো শর্টকাট, অ্যাবসলুটলি কোনো শর্টকাট নাই। ইফ ইউ ইনভেস্ট টাইম অ্যান্ড মানি ইন ইয়োর সেলফ লার্নিং আ পার্টিকুলার স্কিল, you will make a lot of money in the long run, but কোনো শর্টকাট নাই। শর্টকাটে যদি টাকা কামায় ওইটা শর্টকাটেই চলে যাবে। Yeah, exactly. Right? হ্যাঁ, আমার কাছেও কেউ অ্যাকচুয়ালি এরকম সাজেশন চাইলে আই অবভিয়াসলি সে দ্যাট
ইফ ইউ ওয়ান্ট টু লার্ন প্রোগ্রামিং ইট উইল টেক ইয়ার্স। আগে হয়তো আমি বলতাম 6 months 1 year, আমি বলি এখন 2-3 বছর মিনিমাম। There is no shortcut Why is that? because it's hard. But আমি বলতেছি না যে ইটস ইম্পসিবল, ইটস হার্ড, দ্যাট ইজ। আর সবচেয়ে বড় কথা এতদিন মোটিভেশন ধরে রাখা ইট ইজ হার্ড, বাট আর এই প্রফেশনটা হলো লং টার্ম। Exactly. ইউ আর নট ডুইং সামথিং লাইক ক্লিকিং অন সামথিং দেন গেটিং লাইক এক্স্যাক্টলি, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সিটা যদি মেনটেন করে রাখতে পারি, it will be fruitful in the long run. Okay. So, okay, by the way, let me just answer your questions, what I am doing at Connect Studio. So, as I mentioned before, আমরা প্রথমে স্টার্ট করছিলাম হলো কনসাল্টিং কোম্পানি হিসেবে, সফটওয়্যার কনসাল্টিং কোম্পানি, বাট লেটার উই অ্যাকচুয়ালি ফোকাসড অন আওয়ার প্রোডাক্ট। How was that part? Software consulting পার্টটা নিয়ে যদি একটু ব্রেক ডাউন করতেন। এন্ড আচ্ছা, প্রথমে অ্যাকচুয়ালি আমাদের যে ক্লায়েন্টগুলো ছিল এটা আমার এক্সিস্টিং নেটওয়ার্ক থেকে আসছিল। ওকে, সো রাফলি আই থিঙ্ক 22 or 25,000 USD দুইটা ক্লায়েন্ট মিলে। সো ওইটা আমরা করছিলাম, মানে আমাদের 25,000 USD, $25,000 সো ওইটাই, মানে এরপর আমরা অ্যাকচুয়ালি কোনো কাজ করিনি। সো আমাদের ফার্স্ট ওই দুইটাই, মানে আমার ইন্টারনাল নেটওয়ার্ক থেকে আসছিল। How did you okay, so you got through from I actually worked with, actually my colleague suggested this, that's it. amazing, like অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়। আমি দেখছি লাইক বাংলাদেশে যারাই কনসাল্টিং কোম্পানি চালায়, যেগুলো হাই টিকেট আর প্লাস হলো হাই প্রফিট যেগুলো প্রজেক্ট, সেগুলো সাধারণত নেটওয়ার্কের থেকে সাজেশনে আসে। ডেফিনেটলি, বিকজ নেটওয়ার্ক ইজ ইওর নেটওয়ার্থ, কথাটা কিন্তু আসলেই সত্যি। আর এই যে আমার বেশিরভাগ জবেও আমি অ্যাকচুয়ালি তাই হয়েছে। আমার জাস্ট ফার্স্ট জব আমি নিজে নিছি। এরপরে যে কানাডিয়ান কোম্পানিতে এই আমি যে জয়েন করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, ওইখানে আমি এক লোকের সাথে টুইটারে, ফয়সাল আবিদ নাম, ওই ভাইয়ের সাথে আমি ফার্স্ট কানেক্ট হই। তো এখানে তার সাথে আমি টুকটাক ফ্রিল্যান্সিং প্রজেক্টে মানে কন্ট্রাক্টর হিসেবে তার সাথে কাজ করতাম। দেন ওই ভাই ওই কোম্পানিতে জব করতো সিটিও হিসেবে। দেন আমি তাকে বলি, একটা ওপেনিং ছিল, পরে আমি বলি যে ভাই আই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি অ্যাপ্লাই অন দ্যাট পোস্ট, ইভেন দো দ্যাট আর সিনিয়র পোস্ট, বাট তারপর সে রিকমেন্ড করার কারণে আমি ওইখানে কোনো প্রকার ইন্টারভিউ ছড়াই, ওইখানে টেকনিক্যাল ইন্টারভিউ ছড়াই, আমি ওইখানে জয়েন করি। এরপর ওইখান থেকেও আমি কুইট করার পর আমি কিন্তু পরেরগুলোতেও ওই নেটওয়ার্কের থেকেই, মানে ওই ভাইয়েরাই আমাকে রিকমেন্ড করছে অন্য জায়গায়, সেখানে আমি জব। সো এরপর থেকে আমার অ্যাকচুয়ালি কোনো ইন্টারভিউ দেওয়া লাগে নাই, জাস্ট ক্যাজুয়াল কনভারসেশন। If we both think this is a good fit, then yeah, let's start. You started taking interview for Connect Studio? Yeah, for Connect Studio and also for the company I work for, the Canadian company, because I actually built the Bangladesh team. So far আমি actually first hire ছিলাম বাংলাদেশ থেকে। Wow. So এরপর থেকে ওরা প্রায় most of the engineers বাংলাদেশ থেকে হায়ার করে। So coming to the point, Connect Studio তে you guys started with consulting. Yes. ওটা থেকে you guys made 25K USD. Then you shifted to product facing company. তো মেইন অ্যাকচুয়ালি মোটিভেশন ছিল এখানে যে আমি আলটিমেটলি কোম্পানি স্টার্ট করছি যে মেইনলি প্রোডাক্ট ফেসিং কোম্পানি। কারণ আই নো কনসাল্টিং কোম্পানিতে একটা সুবিধা হলো যে ক্যাশ মানি ইটস গুড, বাট অ্যাজ সুন অ্যাজ আই স্টপড ওয়ার্কিং দেন আমার রেভিনিউ কিন্তু অফ হয়ে যাবে। সো আমি অ্যাকচুয়ালি ওইটা চাইনি, কারণ আমার মেইন গোল হলো যে একটা প্রোডাক্ট যদি সাকসেসফুল হয় পরবর্তীতে রিকারিং যে একটা রেভিনিউ আছে, লাইক ইটস গনা অ্যাকচুয়ালি লাস্ট হিউজ অ্যামাউন্ট অফ টাইম। সো আমি যদি কাজ নাও করি ইটস স্টিল গনা অ্যাকচুয়ালি মেক মানি। সো এই জন্য মেইন মোটিভেশন ইস, মানে আই নো লাইক ইট ওয়াজ হার্ড, মানে এটা খুবই হার্ড হবে আর বেশিরভাগগুলোই ফেল করবে, দ্যাটস ওকে, আই হ্যাভ টাইম টু এক্সপেরিমেন্ট অ্যান্ড আই এম ওয়াইলিং টু অ্যাকচুয়ালি বেট অন ইট। সো এই জন্য মানে ফুল ফোকাস আমার কনসাল্টিং থেকে আমি হলো প্রোডাক্টে দেই। সো ফার্স্ট 1 ইয়ারে অ্যাকচুয়ালি আমরা যে প্রোডাক্টগুলো বিল্ড করছি দ্যাট ফেইল্ড। উই অ্যাকচুয়ালি শিফট এ প্রোডাক্ট নেম মূল্য কত। এটা হলো বাংলাদেশের যতগুলো ই কমার্স ছিল সবগুলো প্রোডাক্ট আমরা অ্যাগ্রিগেট করতাম, করে লোকজনকে সার্চ করতে দিতাম যে ইউ ক্যান সার্চ অ্যান্ড ফিল্টার। ফর এক্সাম্পল ইফ ইউ ওয়ান্ট অ্যাকচুয়ালি বাই আইফোন ইউ ক্যান সার্চ লাইক iPhone 13 Pro Max or 15 Pro Max। দেন বাংলাদেশের যতগুলো ই কমার্সে এই প্রোডাক্ট আছে সবগুলো সুন্দর করে একসাথে দেখাবে যে কোনটা কম প্রাইস কোনটা বেশি প্রাইস, ওইখান থেকে তুমি ডিসিশন নিতে পারবে যে কোথা থেকে কিনবা। সো এরকম একটা অ্যাগ্রিগেটর, বাট আমরা রাইট টাইমে ওইটা মনিটাইজ করতে পারিনি, প্লাস ওই প্রজেক্টটা একটু মানে মেনটেন করা কাইন্ড একটুলি কম্পিটিশনাল এক্সপেন্সিভ, কারণ আমাদের ক্রাউলার রান করানো হইতো, প্লাস ওই সাইটগুলো মানে এটা একটু স্কেলেবল করতে আমাদের অ্যাডিশনাল ম্যান পাওয়ার লাগতো, যেটা আমাদের অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট টাইম উই ডিডন্ট হ্যাভ মানি। বিকজ আমি অ্যাকচুয়ালি লাস্ট 2022-তে জানুয়ারিতে আমি অ্যাকচুয়ালি জব কুইট করছিলাম যে আমার প্রোডাক্টে আমি 100% ফোকাস করব, বাট আমার যে সেভিংস ছিল আমি অ্যাকচুয়ালি ওই 1 ইয়ারের ভিতর সব একদম
মানে বার্ন করে শেষ করে দিয়েছিলাম। সো পরবর্তীতে আমার কোনো অপশন ছিল না, সেই জন্য আমাদের প্রোডাক্টটা স্ট্যাগনেটেড রেখে দেওয়া লাগছে। পরবর্তীতে আমি ফুল টাইম একটা জব নেই, দেন আমি আমার কোম্পানি আবার পার্ট টাইম চালানো শুরু করি। ফুল টাইম জব সেম ইউএসএ তে? হ্যাঁ, আগে করতাম কানাডাতে, তারপরে হলো ইউএস কোম্পানিতে আমি জয়েন করি। ওকে, সো ইন্টারেস্টিং। So you guys shifted from software consulting to product development. Yes. Product development, especially let's say SaaS থেকে বেশি micro SaaS effective? Well, it depends on the company size আর কার কিরকম ফোকাস। মাইক্রো SaaS-এর একটা সুবিধা হলো যে খুব তাড়াতাড়ি এক্সপেরিমেন্ট করা যায়। হয়তো একটা SaaS বিল্ড করতে 2 বছর সময় লাগে, একটা মাইক্রো SaaS বিল্ড করতে 2 মান্থ সময় লাগে। ইভেন অনেকে উইকস এর ভিতরে মনে করো শিপ করে, যেমন ইউ অ্যাকচুয়ালি ডিড ইট ইন 48 আওয়ার্স। সো এই জন্য এক্সপেরিমেন্ট করতে একটু সুবিধা। স্পেশালি আমাদের মতো যারা স্মল কোম্পানি, আমাদের যেহেতু ভেঞ্চার ফান্ডিং নাই, সো আই এম অ্যাকচুয়ালি মানে ফান্ডিং এভরিথিং মাইসেলফ। সো আমার অ্যাকচুয়ালি যত তাড়াতাড়ি আমি একটু রিটার্ন পাবো তত আমার জন্য ভালো। তো সেই জন্য এক্সপেরিমেন্ট প্লাস হলো রিটার্ন, এটা দেখার জন্য আমার মাইক্রো SaaS বেটার। সো এই জন্য অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার যে প্রোডাক্টগুলো এখন করতেছি প্রায় মাইক্রো SaaS টাইপের, আর দুই একটা একটু বিগ SaaS টাইপ। সো what do you think আমাদের বাংলাদেশি কারেন্ট মার্কেটটা কেমন ফর দিস মাইক্রো SaaS, বা বাংলাদেশি অডিয়েন্সরা কতটুক জানে how effective this micro SaaS market is? কারণ globally it's a huge, a $200+ billion market, right? Well, I think বাংলাদেশে এমনিতে SaaS-এই লাইক একটু নলেজ রিলেটিভলি কম আমাদের ইন্ডাস্ট্রিতে। কিন্তু একটা সারপ্রাইজিং ফ্যাক্ট হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে there are few companies, let's say দোকান, রাইট, দোকান, তারপর আরো কিছু কোম্পানি আছে যারা কিন্তু ওয়ার্ডপ্রেস প্লাগইন, এটাও কিন্তু একটা SaaS এর মতোই কাজ করে। যেমন এই যে অলিও, yes, ওই ভাইরা তো হিউজ, they are actually making shit ton of money. So exactly, so what do you think আমাদের কারেন্ট মার্কেটটা কিরকম? I think SaaS plus micro SaaS বাংলাদেশে হিউজ অপরচুনিটি আছে। আমরা তো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মেজর যেগুলো কোম্পানি আছে প্রায় সবাই সাধারণত কনসাল্টিং এই ফোকাস করে, বাট আই থিঙ্ক SaaS-টা খুবই আনট্যাপড আমাদের মার্কেটে, স্পেশালি লাইক ইভেন যারা মানে জবের প্রিপারেশন নেয়, আমি এখন তাদেরকে সাজেস্ট করি যে হোয়াট ইফ ইনস্টেড অফ লাইক বিল্ডিং টু ডু লিস্ট অ্যাপ, you build something like useful that people can use. Micro exactly. SaaS. Just give it away for free. Exactly. Still, at least you will actually learn how to ship a product. You will know every inch of details. So, I think solo developer plus even team, SaaS plus micro SaaS, I think huge opportunity আছে। যদি আমাদের কিছু লিমিটেশনস আছে যেমন পেমেন্ট না, বাট আই থিঙ্ক ওগুলো ওভারকাম করা যায়। ডেফিনেটলি আই থিঙ্ক দেয়ার ইজ এ হিউজ মার্কেট অ্যান্ড হিউজ অপরচুনিটি। এরকম অনেক এক্সাম্পল আছে, যেমন পাকিস্তানের একটা ছেলে আমি চিনি, তৈমুর নাম, ও অ্যাকচুয়ালি বানায় মাইক্রো SaaS বিল্ড করে। ও অলরেডি প্রায় 7 মাইক্রো SaaS সেল করছে, আই থিঙ্ক 5 to 10K এরকম মানে USD প্রাইসের ভিতরে। হি অলরেডি অ্যাকচুয়ালি মেড আই থিঙ্ক 30-40K USD. I can be wrong about the exact figure, but he actually made good amount of money. It's an estimation. Yeah. Within a small amount of time. Like he actually even works solo, মানে ওর ইভেন টিমও নাই, তারপরেও হি ইজ অ্যাকচুয়ালি মেকিং গুড মানি। তো বেশিরভাগ ক্ষেত্রে হয়তো সবার অবভিয়াস হইতে পারে যে মানি মেক করার, যে ফ্রিল্যান্সিং করবো কোনো ফাইবার কিংবা আপওয়ার্ক এরকম প্ল্যাটফর্মে, বাট ওইটাতে কিন্তু কনস্ট্যান্টলি ক্লায়েন্টের কাজ করলে টাকা আছে, না হলে নাই। আমি যদি হঠাৎ করে অসুস্থ হই, then exactly, as long as you're working you're making money. You stopped working, আর ওটা কিন্তু লং টার্ম কিন্তু নট লাইক স্কেলেবল, sustainable. হ্যাঁ, কারণ নিজের আওয়ার কিন্তু স্কেল করা যায় না। Exactly, we have only 24 hours in our day. So বাট এই SaaS কিংবা মাইক্রো SaaS এগুলো বিল্ড করলে কন্টিনিউয়াসলি রিকারিং রেভিনিউটা বাড়তে থাকবে। ইভেন দো আই এম নট ওয়ার্কিং, দ্যাট প্রোডাক্ট ইজ স্টিল গোনা অ্যাকচুয়ালি মেক মানি। আমি একটা ইন্ডিয়ার কোম্পানি কে চিনি, আই ওয়ন্ট মেনশন দ্য নেম, প্রাইভেসি ব্রিচ করা হবে। সো $4 million ARR, মানে অ্যানুয়াল রিকারিং রেভিনিউ, ওদের you'd be surprised to know ওরা 2 ভাই মিলে শুরু করছে, and they only have 2 VAs outsourced from Brazil থেকে 2টা VA, and both of the brothers are engineers, by the way. Only এই 4 জন মিলে are running a $4 million ARR SaaS. I think I know that guy. Let's not mention the name. So এরকম অ্যাকচুয়ালি অনেক এক্সাম্পলস আছে, যেমন এই যে পিটার লেভেলস নামে একটা লোক আছে, নোমাড লিস্টের ফাউন্ডার। হি ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড অ্যাট দিস, লাইক হি মেক্স স্মল স্টার্টআপস, মানে ওর
অন অফ দিস মানে সবচেয়ে সাকসেসফুল ফার্স্ট প্রোডাক্ট ছিল হলো নোমাদ লিস্ট। ওইটা প্রথমে স্টার্ট করছিল একটা স্প্রেডশিট হিসেবে, যে পৃথিবীর যতগুলো সিটি ছিল সিটির বিভিন্ন ইনফরমেশন, যেমন অ্যাভারেজ রেন্ট, তারপরে হলো ক্লিনলিনেস কীরকম, মানে অনেকগুলো ইনফরমেশন, একজন লোক যে ট্রাভেলার সে কীরকম ইনফরমেশন ইন্টারেস্টেড থাকতে পারে সেগুলো হলো ক্রাউড সোর্স করতো ডেটাগুলো। পরবর্তীতে ওইটার অ্যারাউন্ড জাস্ট একটা ইউআই বিল্ড করছে, দেন পরবর্তীতে লোকজনের ওই সাইটে প্লাস ডিসকর্ড কমিউনিটি প্লাস স্ল্যাক কমিউনিটি বানায় পেইড মেম্বারশিপ, যে ইউ উইল গেট অল দি ডেটাস অ্যান্ড অলসো লাইক ইউ উইল গেট এ কমিউনিটি লাইক ফেলো ট্রাভেলার্স কমিউনিটি, স্পেশালি নোমাদ কমিউনিটি। এটার জন্য $70 $80 মানে ওয়ান টাইম প্রাইস চার্জ করতেছে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি মেড হিম লাইক 2 million ARR, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মেকিং এভরি ইয়ার। আচ্ছা, এরপর হ্যাঁ ওর আবার একটা কি লাইক ও একটা প্রজেক্ট করে পরবর্তীতে সেটা অটোমেট করে ফেলে এভরিথিং, লাইক ইভেন সার্ভার ম্যানেজমেন্ট পর্যন্ত। সরি টু কাট ইউ অফ, জাস্ট টু গিভ ইউ গাইজ অ্যান আইডিয়া, 2 million কিন্তু এখন 100 টাকা করে যদি হিসাব করি 20 কোটি টাকা, 22 কোটি ইয়েস, 110 টাকা মিনিমাম এখন ডলার রেট। সো ইয়া, দ্যাটস হিউজ অ্যামাউন্ট অফ মানি। লাইক 2 million হলে পৃথিবীতে এখন মোটামুটি কমফোর্টেবলি কিন্তু রিটায়ার করা যায়। Exactly, but according to any place in the world, according to some American banks, it's like $25 million. But let's say ওইটা হলো তুমি যদি প্রাইভেট জেট পাইতে চাও, বাট নরমালি তুমি যদি লাইক থাইল্যান্ডে যদি কোথাও গিয়ে থেকে যায়, লেটস সে বালি বা বাংলাদেশই ধরি, যেখানে কস্ট অফ লিভিং অনেক কম, রাইট? ওকে, সো মানে 2 million ইটস এ হিউজ, একটা মানুষ যদি 1 বছরও কাজ করে এরকম করে, দেন দ্যাট ইজ নট দি এন্ড। লাইক ওই পরবর্তীতে ওইটা করার পর আরো অনেকগুলো জিনিস করছে, যেমন কিছুদিন আগে এআই বুম হয়েছে, পরবর্তীতে কি করছে, এই যে তোমার ফটো আপলোড করবা, সেই ফটো থেকে সে বিভিন্ন স্টাইলে ফটো করে দিবে, এই তো হয়ে গেল। ওইটার থেকে এখনো হলো 63K আই থিঙ্ক, ওইটা 1 million ARR ওই প্রোডাক্টে আছে। দ্যাট সিলি প্রোডাক্টস। অন্য কেউ হলে বলতো যে মানে ট্রেডিশনাল, হু উইল অ্যাকচুয়ালি বাই দিস, এক্স্যাক্টলি সিলি, লাইক কে কিনবে এটা? হ্যাঁ, প্লাস এটা হয়তো ওয়ান টাইম জিনিস, কে সাবস্ক্রিপশনে নিবে এই জিনিসটা, বাট দ্য ওয়ার্ল্ড ইজ হিউজ। ওইটা পরে আবার আরেকটা শুরু করছে, সেটা হলো যে এই তোমার লাইক ভার্চুয়াল মডেল, ওইটা একটা প্রোডাক্ট স্টার্ট করছে। সেটা কি, যে ও এআই দিয়ে বিভিন্ন মানে মডেল বানায়, ওই মডেলে বিভিন্ন পোজে তুমি চেঞ্জ করতে পারবা, বিভিন্ন ড্রেসে পরায় দিতে পারবা, ওই ছবিগুলো তুমি ইউজ করতে পারবা তোমার যে কোনো মার্কেটিংয়ে কিংবা তোমার প্রোডাক্টের যে কোনো জায়গায়। সো দ্যাট ইজ অলসো মেকিং দি সেম অ্যামাউন্ট অফ মানি। সো ওর প্রায় মানে রাফলি সব কিছু মিলায় প্রায় আই থিঙ্ক 3-4 million পার ইয়ার ওর আসতেছে এই প্রোডাক্ট থেকে। বাট ওরা একটা কি, ও আবার কিন্তু সবগুলো প্রজেক্টে সাকসেসফুল হয় না। ও রাফলি আই থিঙ্ক 50-60টা 70টার মতো প্রোডাক্ট রিলিজ করছে, বাট দিস কাপল অফ দেম অ্যাকচুয়ালি মেড দি মানি। সো ও কন্টিনিউয়াসলি হি অ্যাকচুয়ালি শেপস মাইক্রো SaaS-এর মতো কোনো কিছু যদি কাজে লাগে তাহলে সেটাতে আরও একটু ডাবল ডাউন করে পরবর্তীতে সেটাতে অটোমেট করে পরে আর একটাতে চলে যায়। সো এইটা হলো মাইক্রো SaaS-এর সবচেয়ে একটা পজিটিভ দিক, যে খুব তাড়াতাড়ি মার্কেটে এক্সপেরিমেন্ট করা যায়। ট্র্যাকশন পাইলে ইউ উইল অ্যাকচুয়ালি ফোকাস মোর অন ইট, ইফ নট দেন লেট ইট ডাই। অ্যামেজিং। ইয়া, হি ইজ অ্যাকচুয়ালি লাইক মাই ইন্সপাইরেশন। এরকম আরেকজন আছে ড্যানি পোস্টমা, হি ইজ অলসো অ্যাকচুয়ালি মেক দিস কাইন্ডস অফ থিং। সো ইয়া, এই ট্রেডিশনটা কিন্তু, এই কালচারটা বাংলাদেশেও আসবে, বিকজ there are a lot of people like you, young people like you, jara is actually working on SaaS industry especially. Like I saw your screenshot of $1,000 through Stripe. Oh, well, arekta kotha forgot to ask you, you have a UK based company? Yes, কারণ বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি স্ট্রাইপ আমরা ওপেন করতে পারি না। আমরা একটু এটা নিয়ে ডিসকাস করি, কিভাবে লাইক ইটস অ্যাকচুয়ালি পসিবল টু ওপেন আপ companies in US, UK এইসব জায়গায় LLC বা INC, যেমন মাই কোম্পানি স্কিল স্টেশন, এটাও কিন্তু একটা INC USA তে ডেলাওয়্যারে। সো মানুষ মনে করে ও মাই গড, একটা কোম্পানি ইজ ভেরি ইজি। ইটস এখন এই যে এটাও কিন্তু একটা SaaS, এটাও কিন্তু একটা SaaS। যেমন স্ট্রাইপ, অ্যাটলাস, ওরা হলো কোম্পানি ফরমেশনে কাজ করে দেয়, ওদের এখান থেকে হিউজ অ্যামাউন্ট অফ আর্নিং হয়। এরকম অনেকগুলো এজেন্সি আছে যারা এরকম কাজ করে। এক্স্যাক্টলি, এরকম অনেক এজেন্সি। এটাও কিন্তু একটা SaaS মানুষ বিল্ড করে ফেলছে। বেসিক্যালি ডে টু ডে টাস্ক গুলাকে ইজিয়ার করার জন্য কোনো SaaS ছোট স্কেলে বানাইলে দ্যাটস বেসিক্যালি মাইক্রো SaaS, রাইট? এক্স্যাক্টলি। সো মাইক্রো SaaS হইতে পারে, যেমন একটা সিম্পল এক্সাম্পল, যে মানে একদম সিলি একটা এক্সাম্পল দেই, যে আইফোনের একটা
like photo format হলো ACIC something like that, Yes. which is not supported into like browser. Yep. So আমাদের ওটা কনভার্ট করতে হয় কিন্তু JPG কিংবা PNG। এটা হইতে পারে যে জাস্ট ACIC to PNG বা to JPG, whatever format। Yes. এটার অ্যারাউন্ড মেবি আরো কিছু অ্যাডিশনাল কিছু ফিচার অ্যাড করলে বুম, দিস ইজ Boom. মাইক্রো SaaS। এবং এটাকে স্কেল করার সবচেয়ে বেস্ট ওয়ে ইজ SEO. Yeah. SEO করবে, boom, because millions of people are Yeah, because searching. এগুলো কিওয়ার্ড লিখে লোকজন সার্চ দেয়। সো এই জন্য লাইক এই টাইপের প্রোডাক্টে মার্কেট করা রিলেটিভলি ইজি, কারণ আমি জানি এক্স্যাক্ট হোয়াট আই এম বিল্ডিং। Exactly. Let's say এখন একটা SEO expert ও যদি SEO oriented কোনো SaaS প্রোডাক্ট বানায়, ও কিন্তু ওর SEO স্কিল দিয়ে জিনিসটাকে আবার স্কেল করতে পারবে, রাইট? Yep. যেমন আই নো দিস গাই, পার্সোনালি চিনি না, বাট US থেকে অনেক বড় একটা ইউটিউবার, ড্রপ শিপিং করতো, 6 ফিগার ড্রপ শিপিং স্টোর ছিল। হি ফ্লিপড দ্যাট ড্রপ শিপিং স্টোর ফর $15 million। ওকে, ও সেল করে দিছে while he was doing very good through his YouTube, and ও কি করছে, ড্রপ শিপিং এর প্রবলেমস গুলো ফাইন্ড আউট করে, যেমন আমার মতো আপনার মতো রেগুলার পিপল লাইক ইউ আর ফেসিং সাম প্রবলেমস, লাইক সে প্রোডাক্ট রিসার্চ নিয়ে কোন প্রোডাক্টটা সেল করবে, এটা নিয়ে একটা ভল্ট নামে একটা, yeah actually I saw that Right? advertisement, yes, yeah, ভল্ট নিয়ে কিন্তু ও একটা SaaS বানায় ফেলছে, which is I think close to $25 per month. আমি শিওর না ফিগারটা, বাট $25 per month একটা সাবস্ক্রিপশন বেসড SaaS। ওইটাতে আই থিঙ্ক ওর 5,000 প্লাস ইউজার আছে, বিকজ ওর চ্যানেল ইজ 1 million প্লাস। yeah SaaS from definition is like software as a service, মানে যে কোনো সার্ভিসকেই জাস্ট আমরা যদি অটোমেট করতে পারি কিংবা প্রসেসটা একটু স্ট্রিমলাইন করতে পারি, দ্যাট ইজ SaaS। এক্স্যাক্টলি। হইতে পারে এটা অ্যাডমিশন প্রসেস অটোমেট করার, কিংবা একটা বিজনেস প্রসেস অটোমেট করার, কোনো Exactly. জায়গায় টাইম সেভ করা, কিংবা কোনো কিছু এফিশিয়েন্ট করা, কিংবা মানি বাঁচানো, দ্যাটস ইট। এক্স্যাক্টলি। এনিথিং। আরেকটা কথা, সরি টু কাট ইউ অফ, Yeah. অটোমেশন যেহেতু কথাটা চলে আসলো, অটোমেশন কিন্তু এখন অনেক বড় একটা মার্কেট। Yeah, of course. টুলস লাইক Zapier, ইন্টিগ্রেটলি, এগুলা দিয়ে লেটস একটা ছোট্ট একটা ইন্টিগ্রেশনের এক্সাম্পল দিই। আমার ডেইলি যতগুলো সেলস হচ্ছে আমার ই কমার্স পেজ থেকে, আমার ওয়েবসাইট থেকে, লেটস সে শপিফাই থেকে যতগুলো সেল হচ্ছে, ওগুলা আরেকটা ডেটাবেজে কমপ্লিটলি শিফট করে স্টোর করা। এটা কিন্তু প্রত্যেকটা কোম্পানি কিন্তু এটা ম্যানুয়ালি করতেছে, অনেক কোম্পানি। এটাকে অটোমেশনে যারা নিয়ে আসতেছে, জাস্ট এটার জন্য যে দে চার্জ $3,000, $5,000, $8,000। এবং এই অটোমেশনটা বিল্ড করা কিন্তু খুবই সিম্পল। দিস ইজ অলরেডি বিল্ট ইন Zapier। Zapier-এ গেলে জাস্ট স্টোর কানেক্ট করবে, API কানেক্ট করবে, বুম, ডান, ইউ মেক $3,000। এখন $3,000টা কি জন্য? বিকজ ইউ হ্যাভ দ্য নলেজ, ইউ নো হাউ টু ডু ইট, অ্যান্ড দে ডোন্ট। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই যে SaaS-এর যে কাস্টমার্সরা বেশিরভাগ কিন্তু নন টেক। এক্স্যাক্টলি। ওরা অত ঝামেলার, মানে ওদের সময়ের দাম বেশি, মানে আই নো লাইক যারা কিছুটা হলেও টেকি তারা কিন্তু ওই Zapier ইন্টিগ্রেশন নিজেরাই করতে পারবে, বাট বেশিরভাগ লোকজন কিন্তু তা না। সো দে উইল প্রেফার টু পে ইউ লাইক মেবি $20, $30 per month, even like $50, $100 per month, if you can actually do that very easily. So এটাই লাইক আই থিঙ্ক মানে SaaS-এ প্রবলেম স্টেটমেন্টটা লাইক খুব যে সবসময় বড় হইতে হবে তা না, অনেক অবশ্য বড় প্রবলেম নিয়ে ফোকাস করে, দ্যাট ইজ অলসো লাইক ওয়ান ওয়ে টু ওটা তখন করে যখন লার্জ স্কেল। বাট মাইক্রো SaaS-এ অ্যাকচুয়ালি ইভেন স্মলেস্ট জিনিস হলেও দ্যাট স্টিল ওয়ার্কস। যেমন আমি একটা এই ছেলেকে চিনি, ব্রাজিলের, টুইটারের মাধ্যমে পরিচয়। ওই হলো CSS স্ক্যান প্রো নামে একটা ব্রাউজার এক্সটেনশন বানাইছে। ওটা কি করে, জাস্ট একটা ব্রাউজার এক্সটেনশন তুমি ইনস্টল করলে কোনো ডিভের পর, ওইটা এনাবল করলে কোনো ডিভের পর যদি তুমি হভার করো, ওই ডিভে ব্রাউজারে যা যা CSS প্রপার্টি আছে সবগুলো তুমি দেখতে পারবা, প্লাস ওইটা কপি করতে পারবা, ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবা। দ্যাট ইজ, ওইটা জাস্ট একটু ডেভেলপার ওয়ার্কফ্লোটা একটু বেটার করে দেয়, ইজি করে দেয়। দ্যাট ইজ অ্যাকচুয়ালি মেকিং হিম সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানি, দ্যাট অ্যাকচুয়ালি enables him to actually travel the world. তো ওর কাজ এই প্রোডাক্টে কাজ করতেছে, দেন পুরো ওয়ার্ল্ড ট্রাভেল করতেছে। হি ইজ অ্যাকচুয়ালি লিডিং এ গুড লাইফ। সো হি ইজ আ ডিজিটাল নোম্যাড। ইয়া অফ কোর্স। ওকে, সো আমরা তো মাইক্রো SaaS নিয়ে অনেক কথা বলে ফেললাম। সো বিফোর উই মুভ ফার্দার ইনটু দ্যাট টপিক, একটু নাম্বারস নিয়ে কথা বলি। শিওর। সো নাসিম ভাই, আপনার যে কারেন্ট SaaS-টা, would you mention the name again please? Okay, its name is like Scribble to Art. Scribble means akibuki, akichuki.
এটা সিমিলার ওয়ার্ড হলো স্কেচ, বাই দ্য উই ডিডন্ট গট দ্যাট ডোমেইন, সেই জন্য Yeah. এটা কেন হয়েছে। সো স্ক্রিবল টু আর্ট মানে হলো হাতে আঁকা যে কোনো ছবি, সেটা ডিজিটালে হইতে পারে কিংবা পেন অ্যান্ড পেপার কিংবা পেন্সিল দিয়ে হইতে পারে, ওটাকে আমরা ডিজিটাল আর্টে কনভার্ট করে দিই বিভিন্ন স্টাইলে। দ্যাট ইজ আওয়ার SaaS, ভেরি সিম্পল। Very simple. ইয়া সো এটা আমাদের জাস্ট ফার্স্ট প্রজেক্ট দ্যাট মেড এনি অ্যামাউন্ট অফ মানি। উই গট, আমাদের বেশিরভাগ কাস্টমারই আসছিল প্রোডাক্ট হান্ট থেকে। সো এরপর থেকে আমাদের অর্গানিকলি টুইটার থেকে প্লাস কিছু লিঙ্কডইন এরকম আমাদের কাস্টমার টুকটাক আসতেছে। So, can I know the number, or can the people But know this the is number? like very small. Hmm. We made, I think, 12,000 USD. Oh, sorry, not 12,000, 1,200. Sorry about that. 1200. Yeah. In a 3 months, I think 3-4 months roughly. আর এখন আমাদের MRR আছে হলো 210 USD. সো এটা আমাদের অ্যাকচুয়ালি প্রজেক্টে স্টার্ট হয়েছিল, বাই দ্য আমি কনটেক্সট দিই, দিস ইজ ওয়াজ নট আওয়ার লাইক ফোকাস প্রজেক্ট, এটা আমাদের একটা সাইড প্রজেক্ট বলতেছিল। কারণ এই আইডিয়াটা হঠাৎ করে টুইটার একদিন মাথায় আসে যে একজন দেখি যে তার ছোট্ট ছেলের জন্য একটা টুলস বানাইছে যেখান থেকে সে ওখানে ছেলেটা আঁকিবুকি করতে পারে, ওখান থেকে সুন্দর আউটপুট। পরে দেখলাম ওয়াও, এটা তো অ্যাকচুয়ালি Opportunity আছে। হ্যাঁ, অপরচুনিটি আছে, মেবি উই ক্যান অ্যাকচুয়ালি বিল্ড থিংস অ্যাজ এ ফান প্রজেক্ট। তো পরে স্টার্ট করি, দেন রিলিজ করার পর আমাদের এটা মোটামুটি ভালোই পায়। সো এটাই আমাদের, এটা নিয়ে তেমন কোনো বিগ প্ল্যানও ছিল না। সো আই থিঙ্ক আই এম স্টিল হ্যাপি। আমি অ্যাকচুয়ালি এটা আমাদের তেমন খুব বেশি মার্কেট করা হয়নি। সো মার্কেটিং করলে আমরা অ্যাকচুয়ালি আরও একটু বেটার পজিশন নিতে হবে। বাট আমাদের অ্যাকচুয়ালি অলরেডি এক্সিস্টিং যেগুলো প্রজেক্ট আছে, যেমন আমরা বর্তমানে একটা ডেভেলপ করতেছি একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আয়রন ম্যানের জার্ভিসের মতো, হ্যাঁ, ইউ মাইট অলরেডি নো। সো আমরা এই যে অ্যাসিস্ট্যান্টটা বিল্ড করতেছি, এটা ইউ ক্যান অ্যাকচুয়ালি আস্ক এনিথিং, ইট ক্যান অ্যাকচুয়ালি অ্যান্সার এনি অফ ইউর কোয়েশ্চেন্স, ইট উইল রিমেম্বার অল অফ ইউর ইন্টারাকশনস। মানে এর আগে তুমি যা বলছো, সাপোজ বলা যে আচ্ছা এই মানে আলভি হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড উই অ্যাকচুয়ালি মেট হিম দ্যাট প্লেস। সো ওই রিমেম্বার করবে, পরবর্তী কনভারসেশনে হি উইল অ্যাকচুয়ালি ইউজ দ্যাট কনটেক্সট টু অ্যাকচুয়ালি গিভ হিম। মানে এটাতে কি ওপেন এআই মডেলটা ইউজ করেছে? অ্যাকচুয়ালি মডেল আমরা শুধু যে ওপেন ইউজ করতেছি তা না, আমরা মডেল স্পেসিফিক না, আমরা কিছু কিছু কাজের জন্য ইআই ইউজ করি, পালম ইউজ করি, গুগলের পালম এপিআই। আবার কিছু কিছু ক্ষেত্রে আমি ইউজ করি হলো ওপেন এআই। আবার কিছু আছে ইভেন আমরা ফেসবুকের লামা যে মডেল আছে ওপেন সোর্স, ওটাও ইউজ করতেছি। আরেকটা আছে কি জানো, আমি নামটা ভুলে গেছি, সরি। আচ্ছা আচ্ছা। এনিওয়ে, মানে মডেল আমরা অ্যাকচুয়ালি যেটা যেখানে অ্যাপ্লিকেবল সেটা ইউজ করি। সো এটার মেইন অ্যাপিল হলো ইট ক্যান অ্যাকচুয়ালি ডু টাস্ক অন ইউর বিহাফ। যেমন কাউকে আমি যদি বলি এআইকে, হেই আমাদের প্রোডাক্টের নাম হলো লুনা, হেই লুনা ক্যান ইউ সেন্ড অ্যান ইমেল টু আলভি স্টেটিং দ্যাট আই উইল অ্যাকচুয়ালি মিট হিম টুমোরো অ্যাট দ্যাট প্লেস। সে কী করবে, আমার পক্ষ থেকে সেই ইমেল একটা ড্রাফট করবে, বলবে, দেন আমাকে আস্ক করবে শুড আই সেন্ড ইট। আমি যদি বলি ইয়েস, ইট উইল অ্যাকচুয়ালি সেন্ড ইট অটোমেটিক্যালি। আচ্ছা, আমি যদি বলি হোয়াটস ইন মাই ডে টুডে, ও আমার ক্যালেন্ডার প্লাস মেইল সব কিছু এই স্ক্যান করে আমাকে বলবে আচ্ছা ঠিক আছে আজকে তোমার অমুক জায়গায় মিটিং আছে, তুমি এই জায়গায় ওর সাথে দেখা করা আছে, আমাকে পুরো একটা ডে ব্রিফ দিবে। সো এরকম আমাদের আরও অনেক বিজনেস অ্যাপসও আমরা ইন্টিগ্রেট করতেছি, যেমন আমাদের স্ল্যাক ইন্টিগ্রেট হচ্ছে। আমি বলতে পারবো মানে সোজা কথা, আমাদের যতগুলো অ্যাপ্লিকেশনস আছে সবগুলোর একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস হবে। সো এইটার মাধ্যমে একজন ব্যক্তি তার লাইফ যে আছে জাস্ট কন্ট্রোল করতে পারবে। দিস ইজ গনা বি দেয়ার লাইক অ্যাপ্লিকেশন অন অ্যাপ্লিকেশনস ফ্রম হার দে উইল ডু এভরিথিং। বেস্ট পার্টিস, এটা কোনো প্রপারেটরি না, তার সব ডেটা সে নিজে ওন করবে। আর যতগুলো ইভেন্ট হবে তার নিজস্ব অ্যাপ্লিকেশনে, যেমন আমরা আমাদের এই ইমেল যে সেন্ড করবো, এটা সাপোজ ধরো আমি আমার অ্যাপ্লিকেশন থেকে মানে আমার অ্যাকাউন্ট থেকে করতেছি, ওইটা আমার ইমেল থেকেই চলে যাবে। ইটস নট গোনা অ্যাকচুয়ালি গেট সেন্ট ফ্রম এ বট অর সামথিং লাইক দ্যাট। অ্যামেজিং। ইয়া, সো এভরিথিং গোনা স্টে ইন মাই ইমেল। ওকে, সো প্রাইভেসিটা থাকে? ইয়া, অফকোর্স, লাইক ইউ উইল অ্যাকচুয়ালি ওন এভরিথিং। আমরা ইভেন আমাদের ফিউচার প্ল্যান হলো এভরিথিং যাতে লোকালি রান করে, এটা হলো আমাদের আলটিমেট প্ল্যান। ইভেন এআই মডেল, তোমার ডেটা, এভরিথিং, মানে আনলেস তোমার যদি ইন্টারনেট অ্যাক্সেস করার দরকার না হয়, যেমন ধরো তুমি গুগল সার্চ করবে, তখন তো অবভিয়াসলি ইন্টারনেট সার্চ দরকার আছে, বাট ইউর ডাটা ওন্ট লিভ ইউর মেশিন, ইট উইল স্টে ইন ইউর মেশিন। এটা হলো আমরা আলটিমেটলি টার্গেট নিয়ে আমরা কাজ করতেছি। আমরা হয়তো এখন সব কিছুই ক্লাউডে, কারণ ওয়েবে একটু ইটারেট করা ইজি হয়, বাট আমরা পরবর্তীতে মেইনলি ডেস্কটপ মানে নেটিভ অ্যাপ্লিকেশন আমরা ফোকাস করবো, তখন আমাদের সবকিছু আরো ফাস্ট হবে, প্ল্যাটফর্ম হবে। হ্যাঁ, আমাদের আরো কস্ট কমে যাবে, প্লাস সিকিউরিটি বাড়বে, আমাদের ডেটা লিভ করবে না, লোকালি থাকবে। দ্যাট ইজ আওয়ার আলটিমেট গোল। Got it. Interesting. So it's like having the Iron Man's Jarvis in real life. That's it. That's our main goal. And hopefully that will boom.
ইয়া ইন্টারেস্টিং একটা জিনিস সো এই জন্য অ্যাকচুয়ালি আমরা অন্য বেশি প্রজেক্টে যেমন স্ক্রিবল টু আর্ট তেমন বেশি ফোকাস দিচ্ছি না, কারণ আই থিঙ্ক দিস প্রজেক্ট হ্যাজ মাচ মোর লাইক পোটেন্সিয়াল দেন দি স্ক্রিবল টু আর্ট. So we are going to most probably actually sell our product scribble to art because we don't have enough bandwidth to actually focus on it. Got it. Nice. Okay, so Nasim bhai, pretty inspired from your journey, and also thank you for sharing such valuable informations. Thank you. একটু আমরা একটু সাইডটাকে পজ রেখে let's talk a bit about our personal life. So personal life, what are you up to? বাইরের দেশে যাওয়ার কোনো প্ল্যান or what's going on? Well, ultimately আমার গোল হলো এনাফ লাইক রিসোর্স গ্যাদার করা যেটা আমার লাইফস্টাইল, আমি প্লাস আমার ফ্যামিলি বলতে এক্সটেন্ডেড ফ্যামিলি, সবার যাতে লাইফস্টাইল আমি সাপোর্ট করতে পারি ইভেন উইদাউট ওয়ার্কিং, সে অ্যামাউন্ট রিসোর্স গ্যাদার করা, দেন লোকেশন ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করা, যে ওয়েন এভার আই ওয়ান্ট টু গো সামওয়্যার আই ক্যান লিভ দ্যার. You want that financial freedom? Yes, financial freedom. That is ultimate goal. Like preliminary. বাট এরপর মানে আমার যখন ফাইন্যান্সিয়াল অব্লিগেশন যখন মিট আপ হবে, মানে মেবি কাপল অফ মিলিয়নস ডলার, তখন আমি লাইক মানে লং টার্ম যেগুলো প্রজেক্ট আছে যেগুলো হয়তো লাইক আমার পাশের কমিউনিটি প্লাস মেবি আমার কান্ট্রি ইভেন লাইক ওয়ার্ল্ড যেটাতে ইম্প্যাক্টফুল হোক এরকম প্রজেক্টে কাজ করবো. বাট আগে আমার প্রাইমারি গোল হলো আমার নিজে প্লাস আমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল অব্লিগেশনসগুলো ফুলফিল করা, যেটাতে আমার এরপরে যাতে কোনো ফাইন্যান্স নিয়ে টেনশন করা. দ্যাটস দি প্রাইমারি গোল. Got it. So Nasim bhai, I know a lot of people like this. Jara actually, I know a guy who made $200,000, 2 কোটি টাকা, ডিজিটাল মার্কেটিং করে, ফেসবুক অ্যাডস, মিডিয়া বায়ার, 2 কোটি টাকা কামায়, কাজ টাজ বন্ধ করে কানাডা চলে গেছে. সো এখন সবাই দেখতেছি সোশ্যাল মিডিয়াতে বলতেছে বাংলাদেশ থাকার মতো দেশ না, বাংলাদেশে থাকা যাবে না, বেশি দাম বেড়ে যাচ্ছে সবকিছুর, এই সে হ্যান দেন অনেক কিছু অনেকে বলতেছে. তো ডু ইউ অলসো হ্যাভ এনি সর্ট অফ প্ল্যান লাইক দ্যাট? ওয়েল আই থিঙ্ক 2 কোটি টাকা কামাই করে রিটায়ারমেন্ট চলে যাওয়া কিংবা কাজ অফ করে দেওয়া, আই থিঙ্ক দিস ইজ ভেরি ফুলিশ. না, রিটায়ারমেন্ট বলতে বাংলাদেশে সে আর নাই, অফকোর্স ওখানে গিয়ে এখন সে নিজের অনেক কিছু তো করতে পারে, রাইট? ইয়া, আই থিঙ্ক 200K ইজ নট দ্যাট অ্যামাউন্ট অফ মানি. লাইক ইভেন বাংলাদেশেও একটা মিডিয়াম একটা হাউস করতে কমপক্ষে 1 crore টাকা লাগে নিজের ল্যান্ডের উপর. So I actually built a house myself for family. It's a duplex in my village. So that actually took like 75K USD. So I know like that is not like এটা জানতাম না কিন্তু আমি. হ্যাঁ, প্লাস আমি কিছু ল্যান্ডও অ্যাকোয়ার করতেছি যাতে আমার মানে ফিউচার জেনারেশন প্লাস আমার ফ্যামিলি যাতে কোনো ইয়া না. থ্যাংক ইউ. সো আই থিঙ্ক ইট মাইট অ্যাকচুয়ালি সাউন্ড লট অফ মানি লাইক 200K, লাইক 2 কোটি টাকা কিন্তু ইট সাউন্ডস অ্যাকচুয়ালি বেশি না. সো এখন রাফলি আমি যেরকম আছে মানে আর্নিং, সো রাফলি সাধারণত ক্লোজ টু 1 crore পার ইয়ারে. অনেক সোকল কোম্পানি সিইওরা কিন্তু এখনো এতটুকু যায় নাই যতটুকু ইউ ওয়েন্ট বিং আ ড্রপ আউট. ওয়েল মেবি লাইক এক একজনের টার্গেট এক এক রকম থাকে. আই ডোন্ট অ্যাকচুয়ালি কনসিডার মাইসেলফ লাইক this is the only reason that you are here, because number one হচ্ছে you are humble. এটা we all have to agree. This guy is humble and you are not attached to money. মানুষ গ্রিডটার কারণে লং টার্মে গিয়ে ফল করে. And as you said, আপনি কিন্তু before starting the podcast you told me that for you money isn't emotionally an attachment. Yeah, actually it's just numbers on the screen to me because I actually from my background, like I was actually born very poor. মানে আমার বাবা সে ছিল কৃষক. He actually made I think 10-15 হাজার টাকা পার মান্থ. সো ওইটা দিয়ে আমার বড় ভাই প্লাস আমাকে প্লাস ছোট বোন আমাদেরকে পড়াশোনা করেছে. সো আমার অ্যাকচুয়ালি বিগিনিং খুবই হাম্বল ছিল. উই ডিডন্ট অ্যাকচুয়ালি গ্রো আপ উইথ লটস অফ মানি. ইভেন লাইক পার ইয়ারে দেখা যেত যে আমরা উই ক্যান অ্যাকচুয়ালি অনলি বাই ইন ওয়ান ঈদ আর ড্রেসেস, নট লাইক ফ্যান্সি, লাইক মেবি 500 টাকা দিয়ে. সো আমার হয়তো একটা ড্রেস আপ কিনে ফেলতাম, মানে একটা টি শার্ট কিনতাম, একটা প্যান্ট কিনতাম, এরকম. সো তখন থেকেই লাইক আই ওয়াজ অ্যাকচুয়ালি বর্ন ইন টু এ সিচুয়েশন. সো ইভেন স্মল থিংস হলেও আই ওয়াজ হ্যাপি. মানে আমি যদিও মানে আমার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড মানে খুবই পোর ছিল, বাট আই স্টিল ওয়াজ হ্যাপি. তো এই জন্য মানি অ্যাকচুয়ালি আমার হ্যাপিনেস কিংবা আমার ইয়াতে খুব বেশি ফ্যাক্টর হিসেবে দাঁড়ায়. এখন হয়তো আমি একটু কমফোর্টেবল আছি, বাট স্টিল আই ডোন্ট হ্যাভ লাইক টু মাচ অ্যাটাচমেন্ট. I only use this, মানে I actually believe that money is an instrument of change.
That's why my goal is to actually acquire as much money as I can, so that actually I can use it in goods like that can actually impact people's life. আমার ফার্স্ট গোল হলো আমার ফ্যামিলির লাইফ ইম্প্যাক্ট ফেলা। সো এটা আলহামদুলিল্লাহ অলরেডি লাইক হয়ে গেছে, আমরা একটা কমফোর্টেবল লাইফ লিড করতে পারছি। দেন আমার সেকেন্ড প্রিলিমিনারি গোল হলো যে আমার আশেপাশে এক্সটেন্ডেড ফ্যামিলি তাদের লাইফের বেটারমেন্ট করা। যেমন আমি আমার এই কাজিনদের অনেককে প্রোগ্রামিং ফিল্ডে নিয়ে আসছি, তাদেরকে এমপ্লয়মেন্ট দিয়েছি। সো আমার কারণে হয়তো তারা একটু বেটার ইয়ে পাচ্ছে। প্লাস আমার ফ্রেন্ড সার্কেলেও অনেকে মানে এই ফিল্ডে আসছে, আমাকে দেখে আমি তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করতেছি। সো তারপরে আমার গোল হবে যে আমি যাতে এইটা আমার কমিউনিটি আরও লোকজন যারা আছে, যে হয়তো পুরা দেশ এরকম লোকজনকে আপলিফ্ট করা, কিংবা আমার এলাকা এরকম আপলিফ্ট করা। সো আমি অ্যাকচুয়ালি এইটাকে দেখি একটা ইনস্ট্রুমেন্ট অফ চেঞ্জ। লাইক আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ লাইক অ্যাটাচমেন্ট টু মানি। I just use it as a force of change to betterment of like person's life. That's it. এই জন্য অনেকে হয়তো বলতে পারে যে হোয়াট ইজ ইউর গোল। অনেকে হয়তো ভাবে যে অর্থে অনর্থের মূল। আই ডোন্ট বিলিভ লাইক মানি ইজ ব্যাড। If you can actually use this money in a good thing, good way, I think this is the most valuable thing. It depends on the person, right? Yeah, exactly. So এটাই লাইক আমি হাম্বল, মানে আমার ব্যাকগ্রাউন্ড, I was very poor. I'm comfortable, but still I don't have that much like attachment, because it actually made me in a way so that even there is no money, I can still be happy. So yeah. Wow, now that's সবার আসলে এই কথাটা বলার মানে সাহসটা থাকে না যে money is nothing for me, even if I'm poor, even if I lose it today, I'll still be happy. Yeah, that's why like I actually bet lots of my money. For example, like most of my earnings actually goes to my company. I have been actually investing in my company for the last 2.5 years. You're burning it. Yeah, like burning cash. I could actually do lots of things with that money. Exactly. But I do it because like Passion. Yeah, it's, you could say passion, and also like you could say it's a mission that I want to actually build a sustainable company that is like controlled by me, and it's not just for like greed or profit. Like I don't want to build a company that only actually gives a better life for me. আমার যারা এমপ্লয়ি আছে তাদেরও যাতে বেটারমেন্ট হয়। সো আমার এমপ্লয়ি, ইয়া লাইক আমি যাতে কোম্পানিটা এমনভাবে বিল্ড করবো যাতে আমার এমপ্লয়িরা আছে তারাও যাতে এটা মানে ইয়া পায়, লাইক আউটকামটা ভালো হইলে তারাও যেতে পারে। সো আলটিমেট গোল হলো আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম এই কোম্পানি থেকে যেতে আসে। সো ইভেন দো লাইক আমার যদি কোম্পানি যদি 0 টাকাও মানি আর্ন করে, দ্যাটস স্টিল ওকে। আই এম টেকিং এ বিগ চান্স অন দিস। আর মেইনলি আমার এই ফিল্ডে লাইক প্রোগ্রামিং ফিল্ডে আমার মেইন আসার কারণ ছিলই হলো যাতে আমি অন্টারপ্রেনিউর হতে পারি। লাইক আমি ফার্স্ট এখান থেকে মানি আর্ন করবো, সেটা আমি কোম্পানিতে ইনভেস্ট করবো। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং পারফেক্টলি। ইভেন লাইক আই লুজ এভরিথিং, দ্যাটস ওকে। I still have enough left to actually support myself. You basically have that spirit and guts. Doesn't matter if I lose everything. I'll go back, I'll work hard, and I'll come back again. Yeah, like আমি এখন জাস্ট এটা বিলিভ করি যে আমার ব্রেন ঠিক থাকলে, হাত পা যদি ঠিক থাকে, I can actually live a এটা হচ্ছে a lesson for those who want to earn money in a shortcut way. Yeah, I think শর্টকাট হলে এটা আমার কনফিডেন্স থাকতো না। কারণ I know like I can be valuable. Yep. I can bring value to others people's company or people's life so that they will actually willing to pay me. Maybe হয়তো এখন ইউএস কোম্পানিতে চাকরি করতেছি, ইভেন বাংলাদেশি কোম্পানিতেও কাজ করলে I think I can actually get a very good decent like salary that can actually support myself very like comfortably. এটাই। Amazing insights. Not only professional but personal life, you scaled a lot. You matured a lot. Not everybody gets that maturity in such a young age, right? I personally learned a lot from you, so thank you for that. So coming back to our topic, এখন একটু আবার একটু প্রফেশনাল মোডে চলে যাই আমরা। ওকে, একটু SaaS এর নাম্বার নিয়ে একটু ডিসকাস করি। Yeah, sure. SaaS এর ভ্যালুয়েশনটা কিভাবে হয়? সো আমি যদি স্টার্ট করি, আপনি আপনার ইনপুটটা দিয়ে এখানে, লেটস সে আপনার SaaS এর এখন কারেন্ট MRR কত? $210. $210, $210 কিন্তু। এখন এই নাম্বারটা যদি ছোট হয়, এটা কিন্তু লার্জার স্কেলে কিন্তু অনেক বড়। সো প্রফিট মার্জিন কত? 95%. Show me another business that does it, right?
Yeah, and also like it runs on autopilot. I don't need to do anything. It just automatically does everything. Automating entire process. So Yeah. let's do a basic valuation. এখন SaaS এর valuationটা কিভাবে হয়? Typically like minimum 4x ARR. 95% profit margin মানে 199.5. Yeah. Right? ধরো like 190 even though low হয়। হ্যাঁ, Moderate। 190 ধরি আমরা। হুম। আমরা যদি 1 ইয়ারের এটা প্রফিট ক্যালকুলেট করি $2280, $2280, Yeah. রাইট? এখন SaaS কিন্তু ভ্যালুয়েশনটা একটু ডিফারেন্ট। SaaS এর কিন্তু 5x বা 10x মানে 5 ইয়ার্স বা 10 ইয়ার্স মাল্টিপলে এটার ভ্যালুয়েশন ধরা হয়। Yeah, Right? growth এর উপর ডিপেন্ড করে। এটা But গ্রোথের উপর minimum ডিপেন্ড সাধারণত করে। 4x। মিনিমাম 4x হুম। বা 5x, এটা একদম লোয়ার ইয়ার ধরা হয়। এটা ডিপেন্ড করে হচ্ছে হাউ গুড ইজ ইয়ার প্রোডাক্ট বা প্রোডাক্টের গ্রোথ, মার্কেট কেমন। Yeah. সো এখন যদি জাস্ট এটার ভ্যালুয়েশন ধরি এই স্টেজে 5x মাল্টিপলে ইটস 11.4K USD, হ্যাঁ, বাংলাদেশি টাকায় প্রায় 12-13 লাখ টাকা। 12-13 লাখ টাকা। It was a low effort as a side project. I think if you actually sell it, that will be very good amount of money for a small effort. অ্যান্ড SaaS কিন্তু শুধু SaaS এর জন্য কিন্তু সেল করার জন্য অনেক মার্কেট প্লেস আছে। Yeah. সো SaaS কেনার জন্য there are a lot of people. যেমন I know a German company. I'm sorry, আমি অনেক কোম্পানির নাম বলতেছি, বাট আমি ওদের নামটা মেনশন করতে পারবো না বিকজ ইটস অল ওদের নিজের প্রাইভেসি। ওরা এরকম ছোট ছোট মাইক্রো SaaS 10K 15K দিয়ে কিনে অ্যাকোয়ার করবে। 1 ইয়ারের বেশি ওরা ওই SaaSটা ওদের কাছে রাখবে না। ডাজন্ট ম্যাটার ইফ দে ইভেন মেক $1,000 প্রফিট। ওটাকে স্কেল করবে, গ্রো করবে, সেল করে দিবে। Yeah, I actually know lots of people like this as well. যেমন একটা প্ল্যাটফর্ম আছে যে acquire.com, ছিল microacquire.com। ইয়েস। তো ওইখানে কিন্তু অনেকে এরকম বায়ার আছে। ইভেন কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, ওদের পোর্টফোলিও অফ কোম্পানি আছে, ওরা এরকম স্মল প্রোডাক্ট কিনে পরবর্তী স্কেল আপ করে। কারণ অনেক টাইপের পার্সন আছে, যেমন কিছু কিছু লোকজন আছে যারা দে লাভ টু স্টার্ট থিংস বাট পরবর্তীতে স্কেল আপে তেমন বেশি আগ্রহ নাই, দে জাস্ট লাভ টু বিল্ড থিংস। এক্স্যাক্টলি। সো ওই টাইপের লোকজন আই থিঙ্ক তাদের জন্য বেটার ওয়ার্ক করে যে সে যদি একটা চার্টেন লেভেলে যাওয়ার পর পরবর্তীতে সেল করে দিল, তার জন্য স্মল এক্সিট। বাট আই থিঙ্ক মাল্টিপল বছরে যদি 2-4টা এরকম লাইক দ্যাট গিভস আ বিগ অ্যামাউন্ট 20K লাইক ইভেন বাংলাদেশি কনটেক্সটে কোনো ডেভেলপার যদি স্মল মাইক্রো SaaS যে হয়তো 10টা মাইক্রো SaaS এভরি মান্থে একটা করে মাইক্রো SaaS রিলিজ করতেছে, 10টার ভিতর 4-5টা ইভেন ধরলাম 2-3টা সে সাকসেসফুল হলো, সেখানে এক একটার যদি ভ্যালুয়েশন 15K 20K ইভেন 30K হওয়া কিন্তু তেমন কঠিন কিছু না। দেখলামই তো ম্যাথ, মাত্র $200 MRR কিন্তু প্রায় 11 লাখ সেল করার মধ্যে কিন্তু হচ্ছে। সো এরকম যদি 2-3টা প্রজেক্টও সে করে, দেখা যায় বাংলাদেশে কিন্তু যে সফটওয়্যার ডেভেলপারের স্যালারি সেটার থেকে কিন্তু অনেকাংশে সে বেশি পাবে, প্লাস এখানে তার নিজের স্বাধীনতা থাকবে। ভবিষ্যতে হয়তো এগুলোই হয়তো একসময় সে স্কেল আপ করে একটা ফুল ফ্লেজড SaaS সে বিল্ড করতে পারবে। এক্স্যাক্টলি। এখন আমরা যে নাম্বারটা বলছি, ডোন্ট হেট আস অন ইট বিকজ ইট অল ডিপেন্ডস অন দ্য কাইন্ড অফ পার্সন ইউ আর। তুমি চাইলে you depending on your negotiation skill, you can either increase it or the buyer will lowball with you. Yeah, of course. Right? So it all depends on the individual person selling the product. Yeah, and also like it's not like আমরা এটাতে months for months আমরা স্পেন্ড করছি। This was like very low minimal effort. Exactly. So এইটাতেও সেল করলে আমাদের কিন্তু লস নেই। যেমন আমারটারই কথা বলি, it just took me 48 hours but I flipped it for $5,000. $5,000 কিন্তু বাংলাদেশ টাকা কত? 6.5 something like that. Yeah. So 48 hours of effort and reward 6.5. So that's pretty valuable আর কি। So thank you Nasim bhai for all this insightful information and loved each and every bit of the conversation, but আমার সবচেয়ে বেশি valuable মনে হয়েছে the lessons from your personal life. Thank you. Actually to be successful এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে কোনো বড় বড় বিলিয়নিয়ার এন্টারপ্রেনারদেরকে স্টাডি করলে এটাই পাওয়া যাবে যে দে স্টাক টু দ্য রুট। জাস্ট টক অ্যাবাউট এটার নাম কি, বার্কশায়ার হ্যাথওয়ের ফাউন্ডার ওয়ারেন বাফেট। ওই লোক এখনো lives in his 50-year-old house, drives a 50-year-old car, still uses a flip phone from 2000, but he's worth $85 billion. Although he didn't start anything, he's an investor. So, but he's a great investor. Like, by the his lifestyle is like miracle. He still like
সে প্রত্যেকদিন ম্যাকডোনাল্ডস তারপর কোকাকোলা জীবনে সে পানি খায় না, না জাস্ট কোকাকোলা খায়। ওই এতদিন ধরে যে বেঁচে আছে 90 বছর বয়সে, দ্যাটস লাইক একটা মিরাকেল মানে এটা এক্স্যাক্টলি। মানে মেইন রিজন হলো হি ইজ ভেরি হ্যাপি। আই থিঙ্ক হ্যাপিনেস তার মানে লাইফকে এরকম মানে লং করছে। exactly if he wants he can like outperform all the billionaires but he is happy with what he has, right? So basically thank you for sharing all this insightful informations and Yeah, I also actually loved the conversation as well. thank you so much. So let's end it for today and hope to see you guys in the next podcast.